দেশের নিরিখে দেখা যাচ্ছে এবারে পরিস্থিতি যে অনুকূলে আছে একেবারে সেটাও নেই। এ রাজ্যে আবার শাসক দলের যে অনুকূলে আছে সেটাও নয়, আবার যে অনুকূলে নেই এটাও বলা যাবে না, কারণ একটাই ভোটার কিন্তু নীরব। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি একদম সুপ্রীতিদার কাছে একদম সরাসরি এবারে ওই ভোটে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অন্যান্য জায়গায় বাম কংগ্রেসের জোটটা যেভাবে দালালদের প্রচার করছে, বর্তমান দুর্গাপুর কেন্দ্রে এবং বর্তমান পূর্ব কেন্দ্রে সেইভাবে কংগ্রেস নেতৃত্বকেও দেখা যাচ্ছে না, এবং প্রচারের যে রণকৌশল সেটা কোথাও একটা ঘাটতি আছে। দেখুন, আমার তা মনে হয় না। প্রথম দিকে এমনটা হয়েছিল যে দুর্গাপুরে যেমন আমি প্রচারে গেছি, সেখানে দুর্গাপুরে পার্টি কংগ্রেস পার্টি অফিসেতে সেখানে বসে প্রেস কনফারেন্স হয়েছে এবং সেখানেতে বাম নেতৃত্বরা উপস্থিত থেকেছেন। আমার সঙ্গে কংগ্রেসের নেতৃত্বরা তারা সকালে সন্ধ্যে পা মিলিয়ে হেঁটেছেন একসঙ্গে, তারা এক মঞ্চ থেকে বক্তৃতা করছেন। ওখানে যেহেতু একটা শ্রমিক আন্দোলনের ক্ষেত্র আছে, সেখানে শ্রমিক স্বার্থেতে বাম এবং কংগ্রেস উভয় শ্রমিক সংগঠন তারা খুব সরব, তাই ওখানেতে এই যে দুটি দলের যে আপনার কাছাকাছি আসা সেটা খুব সহজেই মানুষের কাছে গ্রহণ করেছে এবং তারা মিলিত হতে পেরেছে। আমাদের এখানেতে দুটি অসুবিধা আছে। এখানে প্রথম দিকেতে এই প্রশ্ন আমাকে দু একজন সাংবাদিক বন্ধু করেছিলেন। আমি বলেছিলাম যে আমাদের তরফ থেকে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা জানেন সবটা প্রচার কর্মসূচি, এবার অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা হচ্ছে তাদের ব্যাপার। এখন এখানে কংগ্রেসের তরফ থেকে দুটি অসুবিধা আছে আমার মনে হচ্ছে। এক, কংগ্রেসের ওই রাস্তায় নেমে সমর্থক থাকতে আছে কিন্তু রাস্তায় নেমে কাজ করবার কর্মী সংখ্যা কম, এটা একটা কারণ, যে কারণে সবসময় তারা হাজির হতে পারছেন না। আর দুই, হয়তো যে বাম কংগ্রেসের যে আপনার আসন সমঝোতার রসায়নটা তাদের কাছে একটু পরে পৌঁছেছে, সেই জন্য প্রথম দিকে তারা একটুখানি হয়তো মুখ ফিরিয়ে থাকবে। পরবর্তীকালে আমি তো এখন বর্তমানে যে মিটিংগুলো দেখছি সেখানেতে তারা কংগ্রেসি ঝান্ডা থাকছে, কোনো কোনো জায়গাতে কংগ্রেস নেতৃত্ব উপস্থিত থাকছে, দেখেছি। এইটাতে এবার ভোটে আরেকটা জিনিস, এবার ওটা প্রচণ্ড 45 ডিগ্রি তাপমাত্রা, সেই তাপমাত্রায় দাঁড়িয়ে রোদে প্রধানমন্ত্রী এসে বক্তৃতা করছেন, মানে জনসভা করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী। বাম কংগ্রেস এই বিকালে সেই বলছে যে সুখী হচ্ছে বাম কংগ্রেস। কে বলছে সুখী, বলছে কেন বলছে, আমাকে সব কথা যে জবাব দেওয়ার দায় আমার পড়ে না। কিন্তু আমি যখন একজন হচ্ছে এই কেন্দ্রের প্রার্থী, আমি নিজে সকাল 8টা থেকে দুপুর 1:40 2টো পর্যন্ত টানা হেঁটে প্রচার করেছি এবং আমার সঙ্গে আমাদের নেতৃত্ব তারা হেঁটেছেন। আবার বিকেল বেলাতে আপনার ধরুন 4টে থেকে প্রচার শুরু হয়ে গেছে, 2 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য বিশ্রাম। পথে তো আমরাই বেশি, আমি তো অন্য কাউকে পথে দেখছি না। একটা জনসভা দিয়েই শুধুমাত্র বিচার হয় না, আপনি পথ কতটা হেঁটেছেন তারা। আপনার বিরোধী প্রার্থী দিলীপ ঘোষ তো রসিকতা করে বলছেন যে প্রচারে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, আমাদের কর্মীরা অসুস্থ হচ্ছে। তো তিনি হয়তো রসিকতা করে বলছেন, এটার মধ্যে কি রস আছে আমি জানি না, কিন্তু আমাদের এখনো পর্যন্ত প্রচার কর্মসূচি আমি ধরুন টানা 23শে মার্চ থেকে টানা প্রচারেতে রয়েছি। একটা দিনের জন্য আমাকে আমার প্রচারের কোনো সূচিকে ক্যান্সেল করতে হবে। এবারের নির্বাচনের আপনি বললেন প্রথমেই যে জিতবেন, কোন তার জেতার রসদটা কি? জিতবো বললাম দুটো কারণে। একটা হচ্ছে দেখুন, কেন্দ্রে যে ক্ষমতাসীন দল তার যে একটা অগণতান্ত্রিক মনোভাব, তার যে সংবিধানের যে আদর্শগুলো গ্রন্থিত হওয়ার, তার যে প্রয়াস, তারপর হচ্ছে কর্মসংস্থানের অনীহা, এই সমস্তগুলো আর কিন্তু মানুষ শুধু কথা আলোচনা করেন, এগুলো মানুষ বুঝে গেছে। তাই তাদের আর আবেগ দিয়ে যে মানুষকে এতদিন বিভ্রান্ত করা হয়েছে সেটাও মানুষ বুঝে গেছে। তাই আবেগের চিঠি তাই প্রধানমন্ত্রী বলছেন গ্যারেন্টি করা, গ্যারেন্টি। প্রধানমন্ত্রী তো গ্যারেন্টি দিয়েছেন সারদায় যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করব। কি হয়েছে? 5 বছর পরে মানুষের প্রশ্ন তো করবে। তাই এগুলো মানুষ কিন্তু আর বিশ্বাস করছে না, এক। আর দুই হচ্ছে যে কেন্দ্রে যেমন একটা ক্ষমতাসীন দল, রাজ্যের ক্ষেত্রেতেও যে ক্ষমতাসীন দল রয়েছে
তাদের যে অপশাসন, তাদের যে দুর্নীতি, তাদের যে সমগ্র ক্ষেত্রে যে একটা যে অগণতান্ত্রিক মনোভাব, পঞ্চায়েত ভোট থেকে আর কিছু, এগুলোতে মানুষ মানুষ এগুলো পছন্দ করেন না। সেটার জন্যই এটাই হচ্ছে আমাদের পক্ষে অ্যাডভান্টেজ যে মানুষ, আমরা 33 বছর 34 বছর এখানে তো বামেরা ক্ষমতা ছিল, সেই অতীত অভিজ্ঞতার সঙ্গে বর্তমানের যে অপশাসনের অভিজ্ঞতা, সেই দুটোকে মানুষ কিন্তু বিশেষ করে যারা বয়স্ক মানুষ তারা মিলিয়ে দেখতে পাচ্ছেন এবং দেখে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারছেন। আমাদের কাজটা সহজ হচ্ছে। আপনার কাজটা সহজ কতটা হচ্ছে সেটা তো 4 তারিখে জানাবে। তার আগে একটা জিনিস, আরেকটা প্রশ্ন আছে যে বিরোধীরা মানে গ্রামের মানুষ, সাধারণ মানুষ যারা হচ্ছে ভোটার, তারা বলছে যে তৃণমূল এবং বিজেপি যে সহজ কথাটা সহজভাবে গ্রাম্য ভাষায় মেটো ভাষায় বলছে, সেটা সিপিএমের কাছ থেকে শোনা যাচ্ছে না। এটা নাম্বার 1। আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে এবারে ভোটে তাদের যে মানুষের কাছে যাওয়া এবং মানুষের কাছে গিয়ে বলা যে সেইটাকে সহজভাবে মানুষ কি বুঝতে পারবে যে আপনি যে কথাগুলো বলছেন সহজভাবে বুঝছে? দেখুন, মানে সহজভাবে কথা বলা, মানুষের ভাষাতে কথা বলা, সেটা আমরা বলার চেষ্টা করি। আমি মানে কোনো একজন না, আপনি হয়তো মুখ্যমন্ত্রী একরকমভাবে কথা বলেন, দিলীপ ঘোষ একরকমভাবে কথা বলেন, মোহাম্মদ সেলিম একরকমভাবে কথা বলেন, আমি একরকমভাবে কথা বলি। কোনটা মানুষের কাছে সহজবোধ্য ভাষা সেটা নিয়ে আমি কোনো বলবো না যে ওরাই একমাত্র মানুষের সহজবোধ্য ভাষায় কথা বলেন, আমরা বলতে পারি না। আমরা বলতে না পারলে মানুষ এতটা আমাদের প্রচারিত উচ্ছ্বসিত হতেন না, এত প্রচারিত আগ্রহ দেখাতেন না। মানুষ সেটা বোঝেন। আর আমাদের কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া, আমাদের, আমি বললাম বারবার করে, সহজ হচ্ছে এই কারণে যে আমাদেরকে কথা দিয়ে বোঝা যায়। অনেক সময় দেখবেন যে অনেকে রাজনৈতিক ইস্যুগুলোকে বাদ দিয়ে অন্য কাউকে প্রতি আক্রমণ করে করতেন, বিপক্ষের প্রার্থীকে বা করে। এগুলো হচ্ছে মানুষের নজরকে রাজনৈতিক প্রশ্ন থেকে দূরে রাখার একটা কৌশল মাত্র। আমাদেরকে সেই কৌশলেরই কথা, আমাদের রাজনৈতিক কথাই এমন এত বেশি আছে যে আমরা প্রতিপক্ষের যে ক্যান্ডিডেটের বিরুদ্ধে কোনো কথা বলে কোনো রাজনৈতিক ফায়দা তোলার নীতিতে বিশ্বাসী নয়। একটা কথা, যে কীর্তি আজাদ বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন, কত রান করেছেন সেটাও আমি সেই বিষয়ে নিয়ে যাচ্ছি না, তার একটা পরিচিতি আছে। দিলীপ ঘোষের একটা পরিচিতি আছে। সুকৃতি ঘোষালের পরিচিতি কি কলেজের অধ্যাপক, সেটা কতজন মানুষ চেনেন, সেই নিয়ে তো প্রশ্ন হচ্ছে। দেখুন, কেউ বিশ্বকাপ খেলতে পারে, আমাদের এটা হচ্ছে রাজনীতির জায়গা। কীর্তি আজাদের যে ক্রিকেটের যে তার সাফল্য বা যাই হোক না কেন, সেটা দিয়ে মানে এই সরকারের যে বর্তমানে রাজ্য সরকার যারা রয়েছেন তারা করছেন কি, বিভিন্ন যে কখনো আপনার রাজনীতির জগৎ, কখনো ক্রীড়া জগৎ, কখনো হচ্ছে যে আপনার হচ্ছে ফিল্ম জগৎ থেকে মানে কোনো প্রার্থীকে নিয়ে আসছেন। এই পরিচিতিটা রাজনীতিতে কি কাজে লাগে? রাজনীতিতে তো তার ওই পরিচিতিটা মানুষের কাছে বড় জিনিস না। মানুষ চাইবে রাজনীতি তারাই করুন। কীর্তি আজাদ হতে পারেন বা যে কেউ হতে পারেন, XYZ, তিনি ফিল্ম করতে পারেন, তিনি ক্রিকেট খেলতে পারেন, তিনি ফুটবল খেলতে পারেন, তিনি সাহিত্যিক হতে পারেন, কিন্তু রাজনৈতিক মঞ্চে যখন আসবেন তিনি যেন রাজনৈতিক প্রশ্নগুলোকে সঠিক দৃষ্টিতে দেখা, বিশ্লেষণ করা এবং মানুষের উপযোগী করে সিদ্ধান্ত নেওয়ার কাজটা করতে পারেন। সে বিষয়তে কীর্তি আজাদের কি সাফল্য আছে আপনি আমার কাছে বলুন। তার রাজনৈতিক বিশ্লেষণের থেকে সমাজের কি উপকার হচ্ছে সেটা আপনি আমার কাছে বলুন। অর্থাৎ এই কথাগুলো কোনো সাধারণ মানুষের কাছে এগুলো কোনো মূল্য নেই। হয়তো আমাদের একটা আগে দক্ষিণ ভারতে এরকম ছিল যে অভিনেতা তাদেরকে হতো রাজনীতির মঞ্চে নামিয়ে যাবে, কিন্তু তবু দক্ষিণের যারা অভিনেতা অভিনেত্রী তারা রাজনীতির মঞ্চে আসতেন, তারা রাজনীতি মানে মনস্কতা নিয়েই আসতেন। কিন্তু অনেকে এখানে হচ্ছে তাদেরকে হঠাৎ করে নামিয়ে দেওয়া হচ্ছে, তারা নিজেরাও অপ্রস্তুত। মানে একটা যদি সঠিকভাবে মানে একটা সাংসদের কাজ কি তাকে জিজ্ঞেস করা হয়, তিনি হয়তো বলতে পারবেন না। এটা কিন্তু প্রত্যাশিত না, এতে রাজনীতির ক্ষতি হচ্ছে। আর শেষ দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে আপনি অধ্যাপনা করেছেন, একটা কলেজের হচ্ছে প্রিন্সিপাল ছিলেন, মানে অধ্যক্ষ ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি প্রার্থী হচ্ছেন, এমন একটা দলের বাম দলের প্রার্থী হচ্ছেন, সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে তারা যেন
রাজনীতি সচেতন হওয়ার চেষ্টা করো। কারণ আমাদের একটা মানে কি বলবো যে অনেকে মনে করে যে ছাত্রদের অধ্যয়নন্তর এটা বলা হয় থাকে, মানে পড়াশোনাটাই তার কাজ। শুধু পড়াশোনা করে আজকে একটা ছাত্র খুব ভালো রেজাল্ট করেছে, মানে হয়তো ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে, গোল্ড মেডেলিস্ট হয়েছে, কিন্তু আজ এসএসসি হচ্ছে না বলে সে কোনো চাকরি পাচ্ছে না, সিএসসি হচ্ছে না বলে সে চাকরি পাচ্ছে না। এই যে তার যে ক্রমশ তাকে যে ডিপ্রেশন গ্রাস করছে, এর জন্য দায়ী। প্রকৃত ক্ষমতা কিন্তু রয়েছে রাজনীতিকদের। রাজনীতি মনস্ক হওয়া, রাজনীতিতে আগ্রহ যেন তারা দেখায়, কারণ রাজনীতিতে আগ্রহ না দেখালে অতি সহজেই কিন্তু অন্যের দ্বারা তারা প্রভাবিত হয়ে যাবে। প্লেটোর একটা বিখ্যাত কথা আছে যে যদি তুমি রাজনীতিতে আগ্রহী হয়ে রাজনীতিতে যুক্ত না হও, তাহলে বি প্রিপেয়ার্ড টু বি রুলড বাই ইউর ইনফিরিয়ার্স, মানে তোমার থেকে যারা নিকৃষ্ট। আমরা দেখবেন হামেশাই যে রাজনীতি যারা করে তাদেরকে আমরা গালিগালাজ, রাজনীতিতে যদি আমি এতটাই ইয়ে করি, তাহলে সেই রাজনীতির মঞ্চটাকে একটুখানি পরিষ্কার করার জন্য আমি কেন রাজনীতিটা, আমার কাজ কি শুধুমাত্র হচ্ছে সমালোচনা করা? এই প্রশ্নটা আমি ছাত্রছাত্রীদের কাছে রাখবো। তার মানে অবশ্যই নিশ্চয়ই পড়াশোনাটাকে বাদ দিয়ে নয়। আমাদের এসএফআইয়ের একটা যেমন ইয়ে আছে যে স্টাডি অ্যান্ড স্ট্রাগল, স্যাক্রিফাইস, এই যে তিনটে, সে স্টাডি অ্যান্ড স্ট্রাগল, তোমাকে পড়াশোনা করো, তার সঙ্গে তুমি সমাজ পরিবর্তনের জন্য লড়াই করো। না, আর এই যে ভোটে দাঁড়িয়েছেন ছাত্রছাত্রীরা কিন্তু মনে বলছে যে স্যার আমরা কাছে আছি। হ্যাঁ, তো অনেক ছাত্রছাত্রী ফোন করেছে, অনেক সকলে ফোন করবার সেটা আমি প্রত্যাশাও করি না, কিন্তু অনেকে ফোন করেছে, অনেকে ভালো বলেছে, অনেকে আমার মানে যে আমি এই ইয়েতে নির্বাচনে দাঁড়াতে পারি একটু বিস্ময় প্রকাশ করেছে, অনেকে বিস্ময় প্রকাশ করেছে, কারণ তারা আমাকে হয়তো এই ভূমিকায় দেখেনি বলে, কিন্তু তারা কেউ কিন্তু অসন্তুষ্ট হয়েছে বলে আমার মনে হয়। শেষ যে প্রশ্নটা করবো, শেষ আর দুটি প্রশ্ন আছে। নম্বর প্রশ্ন হচ্ছে, আজকের দিনে কর্পোরেট রাজনীতি এবং বেশি বল অর্থ বলের রাজনীতি থাকে, বামদের যে রাজনীতি, সেটার উপর দাঁড়িয়ে আপনাদের লড়াইটা কি কঠিন হচ্ছে? না, অবশ্যই লড়াইটা তো কঠিন বটেই। মানে দেখবেন ইলেকশন কমিশন তারা হচ্ছে যখন নির্বাচন ঘোষণা করার পর প্রেস কনফারেন্স করেছিল, তারা লেভেল প্লেয়িং ফিল্ড বলেছিল, মানে সমস্ত দলের জন্য যেন সমান খেলার একটা মানে মাঠটা থাকে। মানে এখানে এই যে প্রচারের তাণ্ডব হয়েছে, ইলেকশন কমিশন চারটে কথা বলেছিল, একটা 4টে এম, একটা হচ্ছে মানি, একটা হচ্ছে মাসল, একটা মিস ইনফরমেশন, আর একটা হচ্ছে ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। এই 4টে এমের কথা বলছে। আপনি দেখুন টাকা, এই ইলেকট্রাল বন্ডের কোটি কোটি টাকা, সেটা বিজেপি নিয়েছে। আবার হচ্ছে যে আমাদের রাজ্যে তৃণমূল সরকার আঞ্চলিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রাল বন্ডের টাকা দিয়েছে। তাদের মানি একটা ফ্যাক্টর, সেই টাকা কীভাবে কাজ হচ্ছে প্রচারেতে, সেটা যেমন হেলিকপ্টারের জন্য হচ্ছে, আবার সেটা মানুষের কাছে তো হয়তো অন্যভাবে সেই টাকা যাচ্ছে। তাহলে এটা তারপর ধরুন প্রচার, মাসল মানে হচ্ছে যেমন গুন্ডা ফুন্ডা এই সমস্ত আছে, যারা হচ্ছে দুষ্কৃতি আছে, তার সঙ্গে মাসল বলতে আমি কিন্তু বুঝি মিডিয়ার মাসল। আপনি প্রচুর টাকা থাকলে কী হবে, আপনি মিডিয়াকে সেই টাকা দেবেন, বিজ্ঞাপন দেবেন, তার ফলে মিডিয়া আপনার হয়ে প্রচার করবে, এবং সেই মাসলের মোকাবিলা করাটাও কিন্তু বামপন্থীদের কাছে একটা চ্যালেঞ্জ। মিস ইনফরমেশন, অর্থাৎ যে যেমন আমাদের মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলে দিলেন যে 10% সংখ্যালঘুদের জন্য আমি সংরক্ষণ করেছি। এই 10% সংখ্যালঘুদের সংরক্ষণ তো বুদ্ধদেব ভট্টাচার্যের সময় হয়েছিল। তিনি একটা সভা থেকে বললেন, মুখ্যমন্ত্রী যদি বলেন, এবার প্রধানমন্ত্রী বলে দিলেন যে ভগৎ সিং যখন জেলে ছিল তখন কংগ্রেস, অথচ নেহেরু ভগৎ সিংয়ের সঙ্গে জেলে যখন ছিলেন তখন দেখতে গিয়েছিল। তাহলে এই যে জেনে বুঝে বা অনেক সময়তে মানে ভুল তথ্য মানুষের কাছে দেওয়া, এটার মোকাবেলা করা। দেখবেন ওই সাংবাদিক রাবিশ কুমার তিনি একটা করেছেন যে ঝুট, যে কত ধরনের মিথ্যা যে আমাদের এই ইলেকশনের বাজারে চলছে, সেটাকে তিনি উন্মোচন করবার চেষ্টা করছেন। আর ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট, আজকে ধরুন কার ইলেকশন কমিশনের কাজ, যে যদি কোনো মডেল কোড অফ কন্ডাক্ট কেউ ভায়োলেট করে, মানে হচ্ছে যে আচরণবিধিকে কেউ যদি লঙ্ঘন করে, তাহলে সেটা ইলেকশন কমিশনের একটা পদক্ষেপ নেওয়া উচিত।
ইলেকশন কমিশন, প্রধানমন্ত্রী তিনি ঘৃণা ভাষণ দিলেন, তার বিরুদ্ধে অভিযোগ করা হলো। ইলেকশন কমিশন কী করলো, দলের সভাপতির কাছে একটা চিঠি পাঠালো প্রধানমন্ত্রীকে, যে তাকে সচেতন করা বা তাকে যে মানে ওয়ার্নিং দেওয়ার সে সাহস দেখাল। এইরকম একটা অবস্থাতে বামেদের পক্ষে একটা পরিসর তৈরি করা একটা চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা পারবো এই কারণে যে আমরা বিশ্বাস করি, আমরা মানুষকে বিশ্বাস করি, মানুষের পাশে আছি। মিডিয়া তার কাজ করছে, মিডিয়া করছে, এবার মানুষকে সিদ্ধান্ত করতে হবে নিজের অভিজ্ঞতার আলোকে। যদি মানুষ সিদ্ধান্ত আমরা যেটা চাইছি সেই সিদ্ধান্ত না নেয়, আমাদের আবার মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে। তো মানুষ একটা সময় তো বুঝবেনি। জিতলে কত ভোটে জিতবে এটা আমি বলতে পারবো না, কারণ জিতলে ভোটের ব্যাপারটা আমি এক্ষুনি সেটা বলাটা মানে হচ্ছে যে একটা ফটোকা নিতে হবে। কোন কোন বিধানসভা এলাকা থেকে লিড পেতে পারেন বলে আপনাদের প্রেডিকশন? আমার বর্তমানে আমি যা ঘুরে মনে হয়েছে সমস্ত বিধানসভা এলাকা থেকে মানে লিড করার মতো জায়গাতে আমরা রয়েছি। মানুষের যে উচ্ছ্বাস আগ্রহ তার থেকে বলছি, তার ভিত্তিতে বলছি। এবার এটা কতটা ভোটেতে আপনার মানে ফল দেবে সেটা আমি যেহেতু ভবিষ্যৎ বক্তা নয়, এরকম কোনো কথা আমি বলতে রাজি নই। আর ওই আপনার সংবাদ সমীক্ষা টমীক্ষাতেও আমার বিশ্বাস কিছু নেই, কারণ ওরা হামেশাই সেগুলো ভুল হয়। কিন্তু মানুষের উচ্ছ্বাস, আবেগ এবং হচ্ছে উৎসাহ, এই তিনটে দেখে আমার মনে হয়েছে সর্বত্র আমরা একটা যদি ত্রিমুখী লড়াই হয় তাহলে জেতার ব্যাপারে তো কোনো সংশয়ই আমার নেই। ত্রিমুখী লড়াই হবে কি না সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা হচ্ছে নির্ভর করছে যে আমার প্রতিপক্ষ যারা রয়েছে তাদের আচরণের। একদমই সুকৃতিবাবুকে আমাদের তরফ থেকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি শেষ করব সেই কথাটা দিয়ে যে উচ্ছ্বাস, আবেগ এবং উৎসাহ, এই তিনটে কখন জানা যাবে যে কতটা ভোট হলো বাম কংগ্রেসের পক্ষে, কতটা হলো না, নাকি দ্বিমুখী লড়াই হলো, নাকি ত্রিমুখী লড়াই হলো, এর সমস্ত উত্তরটা পাওয়া যাবে 4ঠা জুন। সেই 4ঠা জুনের দিকেই আপাতত আমরা তাকিয়ে থাকছি। ক্যামেরায় উদয় ঘোষের সাথে বিশ্বজিৎ, বর্ধমান।